তারপর এক আঙ্গুল দিয়ে খেতাম, যাতে খেতে সময় লাগে। খাওয়ার পর তখন মনে হতাম যে কিছু একটা খেয়েছে। যখন বের হয়ে আসি তখন আমার 49 কেজি হয়ে গেছে, শরীরে হাড্ডি ছাড়া কিছু অবস্থা ছিল না। পুজের গন্ধে আমার নিজের বমি আসতো। ঘুম থেকে করে দেখতাম যে হাতের পুজ বের হয়ে আমার কাপড়ের সাথে লেগে আছে। 5ই আগস্ট বিপ্লব পরবর্তী সময় এই বন্দিশালাগুলো ব্যাপক রদবদল তারা করেছে। আমি যেই বর্ণনা দিয়েছি তার পুঙ্খানুপুঙ্খ সেসব বর্ণনা সেখানে পেয়েছে। আমি আমার বন্দি জীবনে একটি বই লিখেছি, গুম জীবনের আয়নাঘরের সাক্ষী, গুম জীবনের 8 বছর। এখানে আমি বিস্তারিত বর্ণনা দিয়েছি। আমি দর্শকদের জন্য শুধু এতটুকু বলি, ওখানে নিয়ম হচ্ছে 24 ঘন্টা চোখ বেঁধে রাখার, এবং চোখটা এমনভাবে বাঁধা হতো যাতে কোনো কিছুই আমরা দেখতে না পারি। হাত 24 ঘন্টা হাত করা পড়ানো থাকতো সকল। আমি যখন বলতাম যে আমি তো একটা অন্ধকারে বন্দি অবস্থায় আছি, এখানে হাত করা পড়ানোর কি মানে, তখন তারা বলতে যেটা এখানকার নিয়ম। আপনি একা নয়, সকল বন্দি হাত করা 24 ঘন্টা হাত করা অবস্থা আছে। এবং সবচেয়ে দুঃখ মানে নির্মম অবস্থা ছিল রাত 12টা থেকে সকালে নাস্তা আসার আগ পর্যন্ত হাতটা পিছন দিয়ে দিল। যখন আমাদের ঘুমানোর সময় হাতটা পিছনে থাকতো। তো নিয়ম যেটা আমি সেটা বলছি এখানে, যখন খাবারের সময় আসতো তখন তারা খাবার দিয়ে ডান হাতটা খুলে দিত, বাম হাত থেকে হাত করে ঝুলতো। উভয়স্তে আমরা খেতাম, এক হাত থেকে হাত করে ঝুলছে, আমরা হাত দিয়ে খেতাম। চোখটা হালকা লুজ করে দিত এবং বলতো যে দেয়ালের দিকে কাছে যেয়ে দেয়ালের দিকে মুখ করে আমাদের খেতে হবে। এরপর যখন আমার কোনো কারণে টয়লেটে যেতে হতো তখন বাম হাতের হাত কটা খুলে দিত, আবার ডান হাতের হাত কটা ঝুলতো। এভাবে আমরা গোসল করতাম, এভাবে আমরা টয়লেট করতাম। খাবার সময় একটা জিনিস তারা করতো যে অন্যদের ব্যাপারে আমি কানে শুনতাম যে খাবার সময় বারবার বকাঝকা করছে, দ্রুত খেতে বলতো। আমাকে অন্তত এই জিনিসটা তারা করেনি, আমি একটু সময় নিয়ে খেতে পারতাম। আর আমি দীর্ঘ সময় ছিলাম, এই জন্য কিছুটা হলেও আমার ব্যাপারে তাদের মানে সময়ের সাথে সাথে একটু ছাড় তার দিয়েছিল, এই যে আমি একটু সময় নিয়ে খেতে পারতাম। টয়লেটে গেলে একটু সময় নিয়ে টয়লেট করতে পারতাম। গোসল করার সময় আমি যতক্ষণ গোসল করতাম আমাকে বিরক্ত করতো না। কিন্তু অন্যদেরকে আমার বারবার শুনতাম আওয়াজ দিচ্ছে, কাঁধে আওয়াজ আসতো যে 1 মিনিটে শেষ কর, দেরি করলে গালাগালি হচ্ছে। গোসল করে আসার পর তারা আবার হাত কটা লাগিয়ে দিত এবং চোখটা এমনভাবে বেঁধে দিত চেক করতে আমি কিছু দেখতে পাচ্ছি কিনা। ধীরে ধীরে সময় যখন গেল তখন তারা নিজেরা চোখ না বেঁধে আমাকে বলতো ঠিক মতো চোখ লাগানো। তো আমি আমার নাক বরাবর সামনে একটু কিছু দেখতে পারতাম, অর্থাৎ কেউ যখন খাবার দিতে আসছে তাদের পা দেখতে পারতাম, তাদের হাত দেখতে পারতাম। যখন আমি অসুস্থ হতাম, যখন আমাকে চিকিৎসা করতো তখন তাদের হাত এবং তাদের হাঁটু পর্যন্ত আমি দেখতে পারতাম। কিন্তু নিয়ম হচ্ছে 24 ঘন্টা চোখ বেঁধে রাখতে হবে। এই হালকা কিছু জিনিস আমি সামনাসামনি দেখেছি, এবং যখন আমি আস্তে আস্তে দীর্ঘদিন থাকার কারণে একটা বডি ক্লক ডেভেলপ করে গিয়েছিল। আমি বুঝতে পারতাম যখন খাবার আসবে, বুঝতে পারতাম আমি আসছে। আমাদের খাবার দাবার বন্দিরা খেত, সরি গার্ডরা খেতে যেত। ওই সময় দীর্ঘ সময় কেউ আসতো না, তখন আমি আস্তে করে চোখটা লুজ করে এদিকে দেখাতাম। আবার যখনই কোনো পায়ের আওয়াজ শুনতাম তাড়াতাড়ি চোখটা বেঁধে দেখতে পেতেন। আমি আমার সেলটা খুব ভালো মতো দেখেছি, আমার সেলের একদম পুঙ্খানুপুঙ্খ সকল কিছু আমার মনে ছিল। এবং আমি বের হওয়ার পর গুম কমিশন এবং ট্রাইব্যুনালকে আমি এভাবেই আমি বলেছি যে আমাকে এখানে আটকে রাখা হয়েছিল। আমার বর্ণনা অনুযায়ী পরে আমার সেলকে তারা আবিষ্কার করে, এবং আমি সেল দেখে আইডেন্টিফাই করি যে এই বিল্ডিংয়ে আমি ছিলাম, কারণ আমি তো বাইরে কিছু বুঝতে পারতাম। এবং মজার ব্যাপার হচ্ছে 5ই আগস্ট বিপ্লব পরবর্তী সময় এই বন্দিশালাগুলো ব্যাপক রদবদল তারা করেছে, যাতে কেউ আইডেন্টিফাই করতে না পারে যেখানে একসময় বন্দিশালা ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার রুম, আমার সেলটা কোনায় ছিল, যার কারণে দেয়ালগুলো ভাঙতে পারেনি। আমাকে একজন ইঞ্জিনিয়ার বলেছে এটা হচ্ছে ওয়েট বিয়ারিং ওয়ালগুলো এরকম ছিল, এই ওয়াল ভাঙলে বেঙ্গলি ভেঙে যেতে পারে। এই জন্য আমার দেয়ালটা তারা তারা মানে পুরোটি ধ্বংস করতে পারেনি। তারা যেটা করেছে দরজা ভেঙে ফেলে দেয়াল তুলে দিয়েছে। বাইরে থেকে দেখলে মনে হয় যেখানে আর কোনো ঘর নেই, একটা দেয়াল। তো আমি যখন আমার তদন্তকারী সংস্থারা আমার সেল বের করার চেষ্টা করছিল, তখন আমি চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছি। তারা অনেক ছবি পাঠাচ্ছে আমাকে বারবার অনেক ক্লু দিচ্ছে, কিন্তু কোনো মধ্যে আমার সেলটা তারা খুঁজে পেয়েছিল। মানে আমার বর্ণনা করা বিভিন্ন ক্লুয়ের মাধ্যমে শেষমেশ তারা আমার সেলটা খুঁজে পেতে সক্ষম হয়। দেয়াল ভেঙে তারা আমার সেলটা উদ্ধার করে। আমি যেই বর্ণনা দিয়েছি তার সেসব বর্ণনা সেখানে পেয়েছে। 3টে যেটা আপনাদের দর্শকের সবার জানা থাকা প্রয়োজন। প্রথম হচ্ছে আমার দেয়ালে অসংখ্য দাগ ছিল, আমার আগে যারা বন্দী ছিল তারা সেখানে দিন এসে করতো দাগ টেনে, এবং আমি নিজেও এটা করতাম।
আমি যে হিসাব রাখতাম সেটা তারা উদ্ধার করতে পেরেছি, যেটা আমার ডাক্তার হিসাবটা ছিল। 6 মাস পর্যন্ত আমি ডাক্তার নিয়ে আমার দিন হিসাব রেখেছি, পরে আমি হতাশ হয়ে গেছি, আমার হিসাব রাখতে পারতাম না। বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা ছিল, সেগুলো এখনো সেখানে বিদ্যমান। বিভিন্ন জায়গায় দেয়ালের ছাদের একটা অংশ ভেঙে পড়ে রড বের হয়ে গিয়েছিল, সে জায়গাটা আবার তারা মেরামত করেছে, ওই জায়গাটা এখনো বিদ্যমান। তো বিভিন্নভাবে এভাবে আমি সেল ভিতরটা খুব ভালো মতো দেখেছি, ফ্লোরের টাইলসটা খুব ভালো মতো দেখেছি, টয়লেটের ভিতরে টাইলসের রং, গঠন, দেয়ালে বিভিন্ন লেখা, এগুলো আমার সুস্পষ্ট মনে আছে। এগুলোর ভিত্তিতেই পরে তদন্তকারী সংস্থারা, আমার তদন্তকারী সংস্থা এবং গুম কমিশন আমার বন্দি রাখার জায়গাটা সুস্পষ্টভাবে শনাক্ত করতে পেরেছে এবং কানে অনেক কিছু শুনতে পেরেছে। বন্দিরে কথা বলার সময় অনেক কিছু বলে ফেলেছে, আমাকে ওষুধ খাবার দেওয়ার সময় বেশ কিছু লেখা আমি দেখে ফেলেছি। এগুলোর মাধ্যমে সশেষ পর্যন্ত একটি সুনির্দিষ্ট করা গিয়েছে আমি কোথায় ছিলাম, কাদের অধীনে ছিলাম এবং এর নীতিতে কারা ছিল। আমাকে তদন্তকারী সংস্থা বলেছেন যে তারা সম্পূর্ণ চেইন অফ কমান্ডকে তারা শনাক্ত করতে পেরেছে এবং তাদের বিচারের প্রক্রিয়াধীন আনাটা প্রক্রিয়াধীন রয়েছে। খাবার ছিল খুবই অল্প পরিমাণে। আমি এভাবে আমার বইয়ে উল্লেখ করেছি যে খাবার আসলে আমি বিশেষ করে সকালে নাস্তা মাঝে মাঝে খিচুড়ি দিতাম, খুব প্রিয় ছিল খিচুড়িটা। রাতের খাবার থেকে সকালে খাবারের পার্থক্য ছিল প্রায় 14 ঘন্টার মতো, প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থা ছিল। আমি দেখলাম যে আমি যদি স্বাভাবিকভাবে যেভাবে আমরা খাই ওভাবে খেলে আমার 3-4 রকমের খাবারটা শেষ হয়ে যায়। তো আমি মনে হতো যে কিছু খেতে পারিনি, মানে পেটের মধ্যে চুলকানি অনুভব করতাম না যে খাবার দিত আমাকে। আমি যেখানে যে প্রক্রিয়াটা অনুসরণ করতাম ওখানে একটা জিনিস চাওয়া মাত্র পাওয়া যায়, সেটা হচ্ছে পানি। যথেষ্ট পরিমাণ পানি ছিল এখানে, টয়লেটের কল থেকে পানি নিয়ে আমরা যে পরিমাণ পানি খেতে পারতাম। খাবার আসলে আমার 2 লিটার পানির একটা বোতল আমাকে দেওয়া হয়েছিল, প্লাস্টিকের বোতল। সে 2 লিটার পানি খেতাম আগে, পুরো 2 লিটার পানি পুরো শেষ করতাম, তারপর 1 আঙ্গুল দিয়ে খেতাম, যাতে খেতে সময় লাগে। খাওয়ার পর তখন মনে হতাম যে কিছু একটা খেয়েছে। তবে আমাকে সত্য কথা বলতে হবে যে খাবারের মান, বন্দীদের জন্য খাবার আসতো সেটাই আমাদের দিত, কিন্তু পরিমাণে তা অর্ধেক। একজন প্রহরীর জন্য যে পরিমাণ খাবার আসতো বরাদ্দ ছিল, বন্দীদের জন্য তা ছিল তার অর্ধেক। মাঝে মাঝে তাও কমে যেত, বন্দি হিসাবের মাধ্যমে বন্দি আসা যাওয়া করতো। মিনিমাম খাবারের সময় 3-4 ঘন্টা আগে তাদের আমাকে একজন গার্ড আমাকে বলেছিল যে তার কতজন বন্দি আছে, কতজনের খাবার লাগবে, এটা লিখিত দিতে হতো। ওই অবস্থায় বাইরে থেকে খাবার আসতো। মাঝে মাঝে খাবারের রিকোয়েজিশন দিয়েছে, খাবার আসার আগে 3-4 জন বন্দি চলে আসছে, তখন আমাদের খাবারের পরিমাণ অনেক কমে যেত। তো খাবারের পরিমাণটা খুব সীমিত ছিল, কিন্তু মান তারা যেটা খেত সেটা আমাদের দিতে হতো। আমি অনেকবার অসুস্থ হয়ে পড়েছি, বহুবার অসুস্থ হয়ে পড়েছি। সবচেয়ে বেশি কষ্ট হতো আমার শ্বাসকষ্টের কারণে। আমি অ্যাজমা রোগী, আমার যেখানে ছিল সেখানে সম্পূর্ণ বদ্ধ পরিবেশ ছিল, বাতাস চলাচল করতো না এবং টয়লেটের যেখানে ছিল সেখান থেকে দুর্গন্ধ আমার ঘরে চলে আসতো। খাবারের মধ্যে, পেশাব পায়খানা গন্ধের মধ্যে 24 ঘন্টা থাকতে হতো। আর বদ্ধ পরিবেশের কারণে প্রায় আমার শ্বাসটা উঠতো আর কি। আর প্রচণ্ড গরম ছিল, গরমকালে প্রচণ্ড গরম, শীতকালে প্রচণ্ড ঠান্ডা। গরমে ঘামে এই পরিমাণ ঘাম হতো, যখন আমি শুয়ে ঘুমাতাম ঘুম থেকে উঠে মনে হতো যে কেউ পানি ফেলে দিয়েছে, ফ্লোর পুরো পানিতে ভিজে থাকতো আমার নিজের ঘামে। ঘাম থেকে আমার হাঁপানি উঠে যেত। শীতকালে এই পরিমাণ ঠান্ডা ছিল যে দুপুরের খাবারও যখন খেতাম তখন মুখ দিয়ে আমার শীতকালে যখন ধোয়া বের হয় ওরকম ধোয়া বেরোতো, এরকম ঠান্ডা ছিল সেই জায়গাটা। এই পরিস্থিতি থেকে অসুস্থ হওয়ার কারণ, মেইন কারণ ছিল এই শীত এবং গরম। অ্যাজমা রোগে প্রায় আমি অ্যাজমা রোগে আক্রান্ত হয়েছিলাম। বদ্ধ পরিবেশ হওয়ার কারণে আমার চর্মরোগ সারা গায়ে ভরে গিয়েছিল। সবচেয়ে বেশি ক্ষত হয়েছিল যে জায়গাটা আমার হাত করা থাকতো, সে জায়গায় হাত করার ঘষায় ঘা হয়ে পুজ হয়ে গেছে। এবং আমার মনে আছে একবার পুজ এরকম বড় বড় গোটা হয়ে গেল, হাত করার ঘষায় থেকে দর দর রক্ত পড়ছিল। আমি গার্ডকে আওয়াজ দিয়ে বললাম যেখানে রক্ত পড়ছে, তারা আমাকে বলেছিল যে লুঙ্গি দিয়ে মুছে ফেলার জন্য, কারণ এর চেয়ে বেশি কিছু করার নেই, হাত করা করার কোনো উপায় নেই। একবার অনেক মাস পর, আনুমানিক 6-7 মাস, এই পরিমাণ ঘা হয়ে গেছিল আমার হাতে যে পুজের গন্ধে আমার নিজের বমি আসতো। ঘুম থেকে করে দেখতাম যে হাতের পুজ বের হয়ে আমার কাপড়ের সাথে লেগে আছে। আমি যখন কাপড় টান দিলাম তখন এই ঘায়ের অংশ উঠে এসে রক্ত পড়া শুরু, এরকম অবস্থা হয়ে গেছে। গার্ডরা খুব কঠোর হৃদয় ছিল, তারা এটাই কোনো মানে বিষয় করতো না। 6 মাসের মাথায় আনুমানিক একজন পরিদর্শনে আসলো, তখন ঘটনাক্রমে সে দেখতে পায় আমার এখানে প্রচণ্ড ঘা। তখন আমি শুনতে পাই যে বকাঝকা করছে। এরপর থেকে আমাকে মলম দেওয়া শুরু হলো। মলম দেওয়ার পর ঘাটা একটু নিয়ন্ত্রণে আসতো, কিন্তু সবসময় থাকতো। 12 মাস পুরো বছর সারা গায়ে বদ্ধ পরিবেশ,
নোংরা পরিবেশ, অস্বাস্থ্য পরিবেশ এবং আমার চামড়া একটু সেন্সিটিভ হওয়ার কারণে স্কিন ডিজিজ সারা বছর লেগে থাকতাম। ওই পরিদর্শনের পর থেকে আমি মলম দেওয়া হতো আমাকে, কিন্তু হাত করাটা করার অনুমতি হয়নি। একবার এরকম হাত করা হয়ে গেল যে আমার ঘায়ের কারণে যারা খাবার দিতে আসতো অথবা ভিতরে পরিষ্কার করতে আসতো, গোসল পর ভিজে কাপড় তারা নিয়ে যেত, পরে আবার শুকনো কাপড় তো নিয়ে যাওয়ার সময় তাদের গায়ে চর্মরোগ দেখা দিল। তখন হাত করা খুলে আমার পায়ে লাগিয়ে দেওয়া হলো, কারণ নির্দেশ হচ্ছে হাত করা থাকতে হবে। এই হাতের ঘা শুকানোর জন্য ওই কয়েকদিন হাত করা আমার পায়ে ছিল, 2 পায়ে হাত করা পড়ানো ছিল, বড় হাত করা পায়ে পড়ানো ছিল। এই ছিল ওখানকার পরিবেশ। তো সারা বছরই আমার রোগ অসুখ লেগেছিল। আমি একটা সবাই ছবি দেখেছেন আমার বের হওয়ার পর। আমাকে যখন গ্রেফতার করা হয় আমার ওজন ছিল 112 কেজি। যখন বের হয়ে আসি তখন আমার 49 কেজি হয়ে গেছে। শরীরে হাড্ডি ছাড়া কিছু অবস্থা ছিল না। তার অন্যতম কারণ হচ্ছে অসুস্থ পরিবেশ এবং সারাক্ষণ অসুস্থ থাকা আর কি। আর খাবার তো অপ্রতুল ছিলই, এই আর কি, অসুস্থ সবসময় লেগে থাকতো। চিকিৎসা নিলেন কোথায় বের হওয়ার পর? একটি ইন্টারেস্টিং গল্প। আমি যখন বের করা হয় পরে আমি যখন জানতে পারি আমি উত্তরায় আছি, আমাকে একটা খোলা মাঠে আমাকে নামিয়ে দেওয়া হয়। সে গভীর রাতে ফজরের আগ মুহূর্তে আমি দূর থেকে আলো দেখতে পাই। সেখানে যে আমি সাইনবোর্ড দেখে বুঝতে পারি এটা হচ্ছে দিয়াবাড়ি উত্তরা। তখনই আমার মনে পড়ে যায় যে উত্তরাতে একটি অলাভজনক হাসপাতাল রয়েছে আমার পিতার প্রতিষ্ঠা করা, এবং হাসপাতালটার ডকুমেন্টেশনটা বেশ আব্দুর রাজ্জাক সাহেবের চেম্বার থেকে হয়েছে, আর আমি ওই চেম্বারে কর্মরত ছিলাম। তো আমি জানি যেখানে একটা হাসপাতাল হয়েছে, কিন্তু ঠিকানাটা আমার পরিচিত ছিল না। আমি ফজর আজান শুনে একটি স্থানীয় মসজিদে নামাজ পড়ি। সেখানে ইমামকে আমি বলি যে উত্তরে একটি এই নামে একটা হাসপাতাল রয়েছে, আমি সেখানে যেতে চাই। তখন উনি আমাকে সেখানে সেই পর্যন্ত নিয়ে যায়। তখন মানে সকাল 6টা ছিল। হাসপাতালের ওই মেডিকেল সেন্টারের গার্ড আমাকে ঢুকতে দিচ্ছিল না ভিতরে, আমি চিনতে পারিনি। অনেক পরে আমাকে চিনতে পারে এবং পরে আমাকে ঢুকতে দেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা হয়, কিন্তু তখন আমাকে দেখতে পেয়ে অনেক অসুস্থ, আমাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। কিন্তু যেহেতু তখনও নিরাপত্তা বিষয়টা একটু অনিশ্চয়তা ছিল, দেশে তখন অস্থিরতা চলছিল, তখন আমার পরিবার সিদ্ধান্ত নেয় যে আমাকে আপাতত হাসপাতালে নয় কিছুদিন গোপন স্থলে রাখা হবে। প্রায় আমি 2 সপ্তাহ একটি আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলাম। এরপর যখন পরিস্থিতি একটু স্থিতিশীল হয়েছে বলে মনে হয়, তারপর আমি প্রাথমিকভাবে ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হই এবং পরে তাদের পরামর্শে আমি দেশের বাইরে চলে যাই এবং দীর্ঘ 7 মাস দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করি। কোন দেশে? প্রাথমিকভাবে আমি মালয়েশিয়ায় যাই। সেখানকার সরকারের যে স্বাস্থ্যমন্ত্রী, ওনার সাথে আমার পিতার সম্পর্ক ছিল। উনি যখন জানতে পারেন আমি অসুস্থ, আমার চিকিৎসা প্রয়োজন, তখন উনি আমাকে আমন্ত্রণ করেন, আমি সেখানে যাই। পরে আমার আরও বেশ কিছু গুরুতর সমস্যা দেখা দেয়। তার মধ্যে একটা হচ্ছে আমার শরীরে বিষক্রিয়া পায় তারা। এটা তারা বলে যে আর উন্নত চিকিৎসা প্রয়োজন। তখন তুর্কি সরকার তাদের নলেজ আসে যে আমার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। তখন তারা আমাকে আমন্ত্রণ জানায়, আমি তাদের আমন্ত্রণের পরে তুর্কিতে চলে যাই। ইস্তাম্বুলে আমি প্রায় 2.5 মাস থাকি, তাদের তত্ত্বাবধানে আমার চিকিৎসা হয় সরকারি হাসপাতালে। এরপর আমি দেশে ফেরত আসি।